কেমন আছেন? আমাদের প্রত্যাশা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আজকের আলোচনার বিষয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের ডান পাশে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আলী। হাতের বাঁ পাশে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার সাবেক জজ ইকতেদার আহমেদ। আপনাদের তিনজনকেই এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি জনাব মোহাম্মদ আলী আপনাকে দিয়ে। জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায় হয়েছে। সেই রায়ে আপিল বিভাগ তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে। এই বিষয়ে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেলের আমরা প্রতিক্রিয়া পেয়েছি। তো অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এখানে রিভিউ করার কোনো সুযোগ নেই। অপরদিকে আসামি পক্ষ বলেছে যে তারা রিভিউ করবে, যেহেতু এর আগেও আব্দুল কাদের মোল্লার রায়ে তারা রিভিউ করেছিলেন, যদিও পরে রিভিউটি রিজেক্ট হয়। আপনারা কি করতে যাচ্ছেন আসলে এই বিষয়টিতে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে 1971 সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই 9 মাসের যুদ্ধে 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বরে পাক বাহিনী আত্মসমর্পণের পূর্ব পর্যন্ত এদেশে যারা নিরীহ নিরস্ত্র বাঙালিদেরকে নির্বিচারে হত্যা করেছে, হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট, বিতাড়ন এবং নির্যাতন এবং কনভার্সন সহ মানবতা বিরোধী যে জঘন্য অপরাধগুলো করেছে, সেই অপরাধের বিচার দীর্ঘদিন আমাদের দেশে হয়নি। তার অনেক কারণ আছে, আমি সে বিষয়ে যাব না। সেই বিষয়ে হ্যাঁ আমরা যাব না। আমরা আজকের বিষয়টি আজকে দেখেন 41-42 বছর পর গত 2009 সালের সাধারণ নির্বাচনে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ ছিলেন যে ক্ষমতায় এলে এই যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী জঘন্য অপরাধে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে বিচার করবেন। অ্যাকর্ডিংলি তিনি তার সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই বিচার কার্যটি শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 তার অধীনে এই ট্রাইব্যুনাল সেট আপ করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমি জানি বা আমরা জানি, দর্শকরা জানেন। আজকের প্রসঙ্গে আমরা একটু সেটাই আসছি। সেই ট্রাইব্যুনালে সেই অ্যাক্ট অনুযায়ী আজকে সেই টপ র্যাঙ্কিং যে যুদ্ধাপরাধী ছিল, যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধী জড়িত, তাদের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আসি যে রায় হওয়ার পরে গণজাগরণ মঞ্চ, আসামি পক্ষের আইনজীবী, প্রসিকিউশন বা অ্যাটর্নি জেনারেল অফিস মানে রাষ্ট্রপক্ষ সবাই কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। এই প্রথম কোন রায় হলো যে রায়ে কোনো পক্ষই খুশি হয়নি। এখানে অনেক সন্দেহ সংশয়ের সৃষ্টি হচ্ছে। আপনি কি মনে করেন যে যথার্থ রায় হয়েছে? আমি আমার এই দেশের সর্বোচ্চ আদালতের প্রতি, হাইয়েস্ট জুডিশিয়ারি অফ দি কান্ট্রির প্রতি আমার কনফিডেন্স আছে, রেসপেক্ট আছে। আমি সেটার প্রতি যদি হাইয়েস্ট জুডিশিয়ারির উপর যদি আমার কনফিডেন্স না থাকে, তাহলে তো হতাশা ছাড়া আর কিছুই থাকে না। আমি মনে করি যে রায়টি ওনারা নিশ্চয়ই অনেক বিচার বিবেচনা করে সব কিছু খতিয়ে দেখে আইনের আলোকে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনারা এই রায়টি দিয়েছেন। অবশ্য আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম যে ফাঁসির রায়টি বহাল থাকবে এবং তাহলে আমরা খুব বেশি খুশি হতাম, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব প্রত্যাশা করেছিলেন এবং বলেছে। কিন্তু যেটা হয়েছে আমি মনে করি যে সেটার প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত। মোহাম্মদ আলী ভাই, আমরা আসামি পক্ষের আইনজীবী
অন্যতম আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা বলবো। জনাব তাজুল ইসলাম, হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আপনারা এই রায়ে সংক্ষুব্ধতা জানিয়েছেন, এই রায়ে সংক্ষুব্ধ হয়েছেন আমরা জেনেছি ইতোমধ্যেই, এবং আপনারা বলেছেন যে পুনর্বিবেচনার আবেদন করবেন। সুনির্দিষ্টভাবে যদি আমাদেরকে জানান যে কোন কোন গ্রাউন্ডে আপনারা পুনর্বিবেচনার আবেদন করতে চান। আমরা আসলে রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো পাইনি। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরপরই আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো যে কোন পয়েন্টে এই সুপ্রিম কোর্ট কি ধরনের সিদ্ধান্ত দিয়েছেন এবং সেগুলোর ব্যাপারে আমরা কি ধরনের রিভিউ পিটিশন ফাইল করব। তবে রিভিউর ব্যাপারে যেটা প্রতিষ্ঠিত নীতি হচ্ছে যে মিস্টেক অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। সেক্ষেত্রে আপনি দেখুন যে এই যে বিশাব আলী হত্যার ব্যাপারে তার ভাই সুখরঞ্জন বালি সাক্ষী দিতে চেয়েছিলেন এবং তিনি ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে আমার ভাইকে সাইদি সাহেব মারেননি, কিন্তু তারপরে সেই কাউন্টে কিন্তু তাকে 12 বছরের সাজা দেওয়া হয়েছে। এইটাকে আমরা মনে করি যে মিস্টেক অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। পাশাপাশি দেখুন ইব্রাহিম কুট্টির হত্যার ব্যাপারে 72 সালেই মামলা হয়েছিল, তার স্ত্রী মমতাজ বেগম মামলা করেছিলেন। সেই মামলাতে কিন্তু সাইদি সাহেবকে আসামি করা হয়নি। সেই মামলার এজাহার, চার্জশিট এবং আমরা এই রেজিস্ট্রার পর্যন্ত এখানে দেখিয়েছি, সেটার উপরে কিন্তু তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এইটা একটা ফৌজদারি মামলা, যখন এইরকম একটা কোর্টে ডকুমেন্ট থাকে সেখানে কি করে আরেকজন ব্যক্তিকে আপনি সাজা দিবেন, যাবজ্জীবন সাজা দিবেন, যেখানে তার নামই উল্লেখ নেই, সুনির্দিষ্টভাবে অন্যরা অপরাধ করেছিল সেগুলো আছে। এগুলোকে আমরা মনে করি যে দিজ আর মিস্টেকস অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। এর বাইরেও হয়তো জাজমেন্টের মধ্য থেকে আমরা যে সমস্ত বিষয় পাবো সেগুলোর ব্যাপারে বিবেচনা করে আমরা রিভিউতে সেই গ্রাউন্ডগুলো আমরা নিতে পারি। আচ্ছা, এর আগে আব্দুল কাদের মোল্লার রায়ের পরেও আপনারা রিভিউ পিটিশন করেছিলেন, সেটা কিন্তু রিজেক্ট হয়েছে এবং আদালত বলেছে যে রিভিউর কোনো সুযোগ নেই। আদালত রিভিউর সুযোগ নেই এই কথাটি কিন্তু এখনো বলেননি, কারণ আদালতের রায় কিন্তু আমরা এখনো পাইনি। না, ওই মামলার ক্ষেত্রে আব্দুল কাদের মোল্লার মামলার ক্ষেত্রে রিভিউ প্রয়োগযোগ্য হবে সেটা প্রমাণিত হয়েছে, কারণ সেখানে কিন্তু আমরা রিভিউ ফাইল করেছি, সেটা গ্রহণ করা হয়েছে, সেটার উপরে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। অন মেরিটে হয়তো রিভিউ খারিজ হয়েছে, সেটা হতেই পারে, কিন্তু রিভিউ যে চলবে, রিভিউ যে করা যাবে, রিভিউর যে অধিকার সাংবিধানিক ভাবে আছে সেটা কিন্তু স্বীকৃত হয়েছে কাদের মোল্লা সাহেবের রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন ফাইল করার মাধ্যমে এবং সেই রিভিউ পিটিশনটি পূর্ণাঙ্গ কোর্টে শুনানির মাধ্যমে। সুতরাং রিভিউর অধিকার আছে, রিভিউর সুযোগ আছে। অন মেরিটে সেটি গ্রহণযোগ্য হবে কি হবে না সেটি সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন, সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু অ্যাটর্নি জেনারেল আজকেও বলেছেন যে রিভিউর কোনো সুযোগ নেই। অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন আমি বলবো সেটা তিনি আইনের অপব্যাখ্যা করেছেন, জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে রিভিউয়ের সুযোগ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আছে, অ্যাপেলেট ডিভিশনের যেটা রুলস আছে সেই রুলসের মধ্যে আছে। তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ট্রাইব্যুনালের আইন এটা নেই, ট্রাইব্যুনালের আইনে না থাকলেই রিভিউ হবে না, এমন কথা নেই। বলা আছে আইন অথবা সুপ্রিম কোর্টের রুল সাপেক্ষে। সুপ্রিম কোর্টের রুলে যেখানে রিভিউয়ের সুযোগ আছে এবং সাংবিধানিক ভাবে আর্টিকেল 105 এ যেখানে রিভিউয়ের সুযোগ আছে, সেই রিভিউয়ের সুযোগ আছে বলেই আগের সুপ্রিম কোর্ট কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে রিভিউ পিটিশন দায়ের করার সুযোগ দিয়েছেন, শুনানি করেছেন। এরপরেও কি বলার সুযোগ আছে যে রিভিউয়ের সুযোগ নেই? আমি মনে করি উনি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আপনার সঙ্গে আমরা আবারও সংযোগ করব। আপনাকেও ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি এই রায় ঘোষণাকে কিভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধকালীন সময় বা মুক্তিযুদ্ধকালীন সময়ে সেই 9 মাসে যারা যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন, যে কোনো সময় তাদের বিচার করা যেতে পারে। জার্মানি সহ অনেক দেশে আছে যে অনেক পরে, স্বাধীনতার অনেক পরে তাদের বিচার কার্য হয়েছে। এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই মানবতা বিরোধী অপরাধের বিচার আরো পরে হলেও ক্ষতি নেই, হতে পারে। আর এখনো যে হতে পারে না তা না, এখনো হতে পারে। তবে আমি মনে করি এবং আমি যে দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই আমার দলও মনে করে যে এই মুক্তিযুদ্ধের যে যারা মানবতা বিরোধী অপরাধে যারা সম্পৃক্ত, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হবে, সে ট্রাইব্যুনালকে হতে হবে নিরপেক্ষ এবং বিচার হতে হবে একেবারে নিরপেক্ষ এবং রাজনৈতিক
প্রভাব মুক্ত। সেই এখানে নিরপেক্ষতা এখানে আছে কিনা এইখানে আমাদের আপত্তিটা প্রথম থেকে, আমাদের মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে কিন্তু কখনো আমাদের আপত্তি ছিল না এবং নেই। আপত্তিটা ওখানেই যে এই পক্ষপাত দুষ্ট হলো এই ট্রাইব্যুনাল এবং এই বিচার কার্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি একটুখানি বলি আপনাকে, আজকে যে রায়টি হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর, দেলওয়ার হোসেন সাঈদী জামায়াত করেন, আমি জামায়াতের রাজনীতি করি না, সেই আদর্শ আমার নয়, কিন্তু আমি মনে করি যে দেলওয়ার হোসেন সাঈদী একজন মানুষ, বাংলাদেশের, তার ন্যায় বিচার পাবার অধিকার আছে। দেখুন 1973 সালে শেখ মুজিব যখন হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ এবং লুণ্ঠন এই 4টি অপরাধ ছাড়া সকল অপরাধকে ক্ষমা করে দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার আগে কিন্তু এই ক্ষমা ঘোষণার আগে কিন্তু হাজার হাজার মামলা হয়েছিল এই মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে, তখন কিন্তু দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা হয়নি। আর যখন এই 4টা অপরাধী মাফ করে দেবার পরে যে মামলাগুলো রইল, তখনও কিন্তু সেখানেও দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাঈদীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলাটাকেই যথার্থ মনে করছেন না? আমি মনে করি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমি কিন্তু আগেই বলেছি আমি তার দলও করি না, তার দলের এবং তার আইনজীবী একটু আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কথা বলেছেন, আমি কারোর পক্ষে কথা বলবো না, আমি শুধু বলবো যে এই ট্রাইব্যুনাল মানে পক্ষপাত দুষ্ট এই জন্যই যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ সেই 73 থেকে শুরু করে এই ট্রাইব্যুনালের আগ পর্যন্ত এই মুক্তিযুদ্ধকালীন সময়ের মানবতা বিরোধী অপরাধের দায়ে এই দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি এবং কোনো মামলা হয়নি। এখানে একটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হলো যে আমাদের হাতে সময়ও কম, এরপরে ইকতেদার ভাইয়ের কাছে যাব, যে যখনই কোনো রায় হয় গণজাগরণ মঞ্চ, আওয়ামী লীগ, জামাত তারা প্রতিক্রিয়া দেয়, কিন্তু বিএনপিকে সচরাচর প্রতিক্রিয়া দিতে দেখা যায় না যখন কোনো রায় হয়। দেখুন এখানে কিন্তু প্রথমত হলো বিএনপি একটা পক্ষ না, তারা প্রতিক্রিয়া দেবার মতো পক্ষ না, একটা বড় রাজনৈতিক দল। হ্যাঁ হতে পারে, পক্ষ জামায়াত, পক্ষ আওয়ামী লীগ। এখানে আরেকটা বিষয় হলো গণজাগরণ মঞ্চ। এই গণজাগরণ মঞ্চ কোথা থেকে কিভাবে হঠাৎ করে এলো এবং এসে সরকারি পৃষ্ঠপোষকতায় মাঝখানে প্রায় 4 মাস তাদের আমরা দেখেছি, আর ইদানিং কালে একদম নেই, আবার গতকাল থেকে বসা শুরু হয়েছে। আমি বলবো যে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, এটা দীর্ঘকাল হয়তো চলতে পারে, কিন্তু সে বিচার নিরপেক্ষ হতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মানবতা বিরোধী এই অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারকের সাথে একটা স্কাইপি আলোচনা হয়েছিল, যে অত্যন্ত অনৈতিক। সেই আলোচনার প্রেক্ষিতে যিনি আলোচনায় অংশ নিয়েছেন তারও কিছু হয়নি, যিনি যে জাজ সাহেব আলোচনা করেছেন তারও কিছু হয়নি, অথচ যে পত্রিকা সেই আলোচনাটা ছেপে দিয়েছেন, এটা সাংবাদিকের কাজ, সাংবাদিকরা ভেতর থেকে খবরগুলো বের করে এনে প্রকাশ করবেন, তিনি সেই পত্রিকার সম্পাদক আজকে জেলে। অতএব আমি এটা বলতে পারি যে এই মামলাগুলো রাজনৈতিক এবং এই রাজনৈতিক হবার কারণেই এই মানবতা বিরোধী বিচারটা পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। আপনার কাছে আবার আসবো জনাব ইকতেদার আহমেদ, আপনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছিলেন, সাবেক জজ ছিলেন এবং বিভিন্নভাবে আইন অঙ্গনের সঙ্গে যুক্ত। এই প্রথম একটা রায় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আপিলে গিয়ে হলো, যেটা আমৃত্যুদণ্ডাদেশ। এর আগে কাদের মোল্লার রায়টা তো মৃত্যুদণ্ড হয়েছে। এই আমৃত্যুদণ্ডাদেশের এই রায়ের যদি আমি বলি পর্যবেক্ষণ আপনি কিভাবে করেন? সেটা আমাদের দণ্ডবিধিতে যে সাজার কথা বলা আছে, সেখানে 5 ধরনের সাজার কথা বলা আছে। প্রথম সাজা যেটা হলো সর্বোচ্চ সাজা, সেটা হলো মৃত্যুদণ্ড। তার পরবর্তী সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এরপরে আছে যে ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন, অর্থাৎ সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। তারপরে আছে ফরফিচার অফ দ্য প্রপার্টি, এরপরে আছে হলো ফাইন। তো এখন এই যে আমাদের যে এই, তাহলে কি ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে না? এটা না, পড়ছে। এটা তো সেখানে তো বলা হচ্ছে যে এখন আপনি এটা হয়তো আপনি কিভাবে ভাষার প্রয়োগ করবেন।
আইনে বলা আছে যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এটাকে বাংলায় আমরা করেছি যাবজ্জীবন কারাদণ্ড। আর এখন আজকে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি যে স্বাভাবিক মৃত্যু না হওয়া এখন সেখানে বলা আছে যে ঠিক আছে যে যাদের ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হবে তারা কিন্তু টিল ডেথই সাজাটা হয়। কিন্তু সেখানে একটা আবার আপনার যদি পেনাল কোডের সেকশন 57 দেখেন, সেখানে বলা আছে যে ফ্যাকশন কোনো এই যে ডেথ সেন্টেন্সের যদি কোনো ফ্যাকশন ডিটারমিন করতে হয়, সেক্ষেত্রে হচ্ছিল ডেথ সেন্টেন্সটাকে 20 ইয়ার্স ধরে তারপর আপনার ফ্যাকশনটা ডিটারমিন করতে হবে। তো আমি একটা উদাহরণ দিলে বোধহয় আপনার কাছে আরো পরিষ্কার হবে। যেমন একজন ব্যক্তি চুরি করতে গিয়েছে, চুরি করতে গিয়ে সে কি করলো যে জুয়েলারি বক্সে হাত দিল, কিন্তু জুয়েলারি বক্সের ভিতরে সে পায় নাই, আর গোল্ড পায় নাই। তাহলে তো অ্যাটেম্প টু কমিট অফেন্স, অ্যাটেম্প অফেন্সটা যে সে অফেন্স করার জন্য অ্যাটেম্প নিয়েছে, এটা তো কোনো হয়তো সাজা নাই। এখন যে অফেন্স করার জন্য সে অ্যাটেম্প নিয়েছে সেখানে হলো যে ওইটার ফ্র্যাকশন করে হয়তো 1/4 বা এই হাফ সাজা কিছুটা দায় থাকে। কিন্তু এর ক্ষেত্রেও এই যে এই যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও সাইদের ক্ষেত্রেও কি একই ঘটনাগুলো ঘটে? সেটা হলো যে অন্য কোনো অফেন্স যদি উনি করে থাকে, ওইখানে হলো যে ফ্র্যাকশন ডিটারমিনের জন্য এটাকে 20 ইয়ার্স ধরা হয়েছে আর কি। আর নয় কিন্তু যে এটা এক্সাক্ট ওয়ার্ডিংটা আমার মনে হয় যেটা আর কি যে যুক্তিযুক্ত হবে আমরা যদি এটাকে বলি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, যেটাকে ইংরেজিতে বলা হয় ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তাহলে আমৃত্যুটা যুক্তিযুক্ত হবে না আপনি বলছেন? এখন আমৃত্যু যুক্তিযুক্ত না হলেও কিন্তু আসলে তো মিন তো আমৃত্যুই করে। আচ্ছা, জনাব মোহাম্মদ আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে আরো যারা যুদ্ধাপরাধের বিচার চেয়েছিল, শুরু থেকে আন্দোলন করছিল, তাদের দাবি ছিল যে সর্বোচ্চ শাস্তি হবে, সেটা হয়নি। এর জন্য কি আপনারা আপনাদের ব্যর্থতাকে স্বীকার করে নেবেন? আপনাকে এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আসলে আমি যেহেতু একজন প্রসিকিউশনের মেম্বার, প্রসিকিউশন টিমের, এবং আমি নিজে দুটো মামলা পরিচালনা করেছি, একটি আব্দুল কাদের মোল্লা, একটা মতিউর রহমান নিজামী। তো আমি সাইদি সাহেবের মামলাটা পরিচালনা করিনি, কিন্তু আমার নলেজে আছে। এটা সৈয়দ হায়দার আলী সাহেব করেছেন। আপনি প্রথমেই যে কথাটা বলেছেন যে গণজাগরণ মঞ্চ কি বললেন, আর আমার বন্ধু এখানে এসছেন, আমার ছোট ভাই বন্ধু, ওনার রাজনৈতিক দল বিএনপি কি বললেন বা আওয়ামী লীগ কি চাইলেন, বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা যে আইনগুলো আছে, যে 3(2) যে অপরাধের বিচার করা হচ্ছে, তার মধ্যে অ্যামেন্ডমেন্টও হয়েছে, যে করা হয়েছে সেগুলো এখানে আপনি জানেন যে 23 ধারায়